বিসমিল্লাহির রহমানির রহিম। ইউনিট ৯, শিক্ষায় নির্দেশনা ও কাউন্সেলিং। ভূমিকা। নির্দেশনা ও উপদেশ বা কাউন্সেলিং শিক্ষা মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। মনোবিজ্ঞানের গবেষণা ভিত্তিক তথ্যের মাধ্যমে শিক্ষার্থীদের আবেগিক, মানসিক, সামাজিক এবং বৃত্তিমূলক বিষয়ে পেশাগত সহায়তা প্রদান করা হয়। নির্দেশনা সাধারণত বৃত্তি ও শিক্ষা বিষয়ে সাধারণ গাইডলাইন দিয়ে থাকে। অন্যদিকে কাউন্সেলিং বা উপদেশনা শিক্ষার্থীর ব্যক্তিগত ও সামাজিক মনোবৈজ্ঞানিক ইস্যুতে গাইডলাইন দিয়ে থাকে। এই ইউনিটের পাঠসমূহ: পাঠ ৯-১ শিক্ষায় নির্দেশনা, পাঠ ৯-২ শিক্ষার কাউন্সেলিং এর গুরুত্ব, পাঠ ৯-৩ দূরশিক্ষণে উপদেশনা। পাঠ ৯-১ শিক্ষায় নির্দেশনা। উদ্দেশ্য: এই পাঠ শেষে আপনি শিক্ষায় নির্দেশনা সম্পর্কে বলতে পারবেন, শিক্ষায় নির্দেশনার গুরুত্ব বর্ণনা করতে পারবেন, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন প্রকারের নির্দেশনা সম্পর্কে বলতে পারবেন, শিক্ষাক্ষেত্রে নির্দেশনার প্রয়োগ কৌশল সম্পর্কে বর্ণনা করতে পারবেন। শিক্ষায় নির্দেশনা। নির্দেশনার শব্দটির ইংরেজি শব্দ হচ্ছে গাইডেন্স। সাধারণ অর্থে নির্দেশনা বলতে কোনো কার্যক্রম সম্পর্কে দিক নির্দেশনা দেয়াকে বোঝায়। আধুনিক নির্দেশনা বিজ্ঞান মূলত শুরু হয়েছিল ২০ শতাব্দীর প্রথম দিকে আমেরিকাতে। সে সময় তরুণ সমাজ, বিশেষ করে ছেলেরা, কর্মজীবন সম্পর্কে সিদ্ধান্তহীনতায় ভুগছিল। কোনো ধরনের কাজ তার জন্য যথোপযুক্ত বা কোন ধরনের কাজে সে সফল হবে, তরুণ সমাজের এই সিদ্ধান্তহীনতার কথা চিন্তা করে আমেরিকার বোস্টন শহরের ফ্র্যাঙ্ক পারসন প্রথম বৃত্তিমূলক বিষয়ে সহযোগিতা প্রদান শুরু করেন। প্রায় সমসাময়িক সময়ে জেস ডেভিস এর নেতৃত্বে দলীয়ভাবে ও ব্যক্তিগতভাবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তিমূলক নির্দেশনা প্রদান শুরু হয়। বিষয়টি জনপ্রিয় হওয়ায় দ্রুততার সাথে আমেরিকার অন্যান্য জায়গায় বৃত্তিমূলক নির্দেশনার সেবা ছড়িয়ে পড়ে। এমনকি ১৯১৫ সালে নির্দেশনা সেবার জন্য একটি ৪ পাতার পত্রিকা দি ভোকেশনাল গাইডেন্স বুলেটিন নামে প্রকাশিত হতে থাকে। শিক্ষায় নির্দেশনার গুরুত্ব। অনেক সময় একজন শিক্ষার্থী তার শিক্ষাজীবন শেষ করে পেশা হিসেবে যে বৃত্তিকে বেছে নেয় তা তার শিক্ষাজীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। দেখা যায় কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষা লাভ করেছে বাংলায়, কিন্তু পেশা জীবনে এসে হয়ে যাচ্ছে ব্যাংকার, কিংবা যিনি এ সময়কার স্বনামধন্য ঔপন্যাসিক, সাংবাদিক, তিনি কিনা একদা ছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আবার অন্যদিকে এখন যারা শিক্ষার্থী তারা হয়তো অনেকে জানে না সে ভবিষ্যতের জীবনে পেশা হিসেবে কোন বৃত্তিকে বেছে নিতে পারে। অভিভাবক আশা করছেন তাকে ডাক্তার কিংবা প্রকৌশলী হতে হবে, কিন্তু উক্ত বিষয়ের প্রতি শিক্ষার্থীর কোনো আগ্রহ নেই। আবার মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীকে সাধারণত বিভাগ যেমন বিজ্ঞান, কলা ও বাণিজ্য ইত্যাদি নির্বাচন করতে হয়। বিধায় ওই সময় শিক্ষার্থীর ভবিষ্যৎ বৃত্তি বেছে নেওয়ার পথ অনেকটা নির্ধারিত হয়ে যায়। বিজ্ঞান, কলা ও বাণিজ্য ইত্যাদি বিভাগ নিয়ে শিক্ষার্থীর আগ্রহ ও সামর্থ্য আছে কিনা, কিংবা উক্ত বিভাগ নিয়ে অধ্যয়ন করলে ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে আর কোন কোন বিষয়ে পড়াশোনা করা যেতে পারে ইত্যাদি বিষয়ে শিক্ষার্থীর কাছে যথাযথ তথ্য না থাকার কারণে দ্বিধায় ভোগে। কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে যদি নির্দেশনা বিষয়ক সেবা ও শিক্ষক নিয়োজিত থাকেন, তবে শিক্ষার্থীদের ভবিষ্যৎ বৃত্তি বেছে নেওয়ার বিষয়ে তথ্য দিয়ে সহায়তা করতে পারেন। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বিষয় ছাড়াও যে আরও অনেক বিষয় নিয়ে গ্রহণ করা যায়, তা অনেক সময় শিক্ষার্থীরা ওয়াকিবহাল থাকে না। কোনো শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যায় শেষ করে ভোকেশনাল, কারিগরি এবং অধুনা নানা সার্ভিস সেক্টর ও হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ট্যুরিজম, সিকিউরিটি, ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয় নিয়েও পড়াশোনা করতে পারে। এই বিষয়ে নির্দেশনা সেবা শিক্ষার্থীদের হালনাগাদ ও পর্যাপ্ত তথ্য উপস্থাপনের মাধ্যম বৃত্তি নির্বাচনে সহায়তা করতে পারেন। শিক্ষায় নির্দেশনার প্রকারভেদ ও প্রয়োগ। যদিও বিদ্যালয়ে বৃত্তিমূলক নির্দেশনা সেবা দ্বারা কার্যক্রম শুরু হয়, পরবর্তী সময়ে নির্দেশনার ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত হয়।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষামূলক, আবেগিক ও অন্যান্য বিষয়গুলো ক্রমশ অন্তর্ভুক্ত হয়। নির্দেশনাকে 4 ভাগে ভাগ করা হয়, যথা: বৃত্তিমূলক নির্দেশনা, ভোকেশনাল গাইডেন্স; 2 শিক্ষামূলক নির্দেশনা, এডুকেশনাল গাইডেন্স; সামাজিক নির্দেশনা, সোশিয়াল গাইডেন্স; স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা, হেলথ গাইডেন্স; বৃত্তিমূলক নির্দেশনা, ভোকেশনাল গাইডেন্স। শিক্ষার 3টি স্তর, যথা: প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা। মূলত মাধ্যমিক শিক্ষা স্তর থেকে শিক্ষার্থীকে বৃত্তির জন্য প্রস্তুত করা হয়। বিংশ শতাব্দীর প্রথম দিকে শিল্প ও সেবার ক্ষেত্রে নানা ধরনের বৃত্তির উদ্ভব হয়। বহুমুখী ও বৈচিত্র্যময় বৃত্তির সুযোগ তৈরি হয়। তাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোন পেশার জন্য কে উপযুক্ত তার জন্য নির্দেশনা দেওয়া হয়। যেহেতু সকল পেশার জন্য সকল শিক্ষার্থী শারীরিক ও মানসিকভাবে সমান পারদর্শী নয়, তেমনি শিক্ষার্থী ভেদে পেশার প্রতি আগ্রহ ও মনোভাবও একরকম নয়। বৃত্তিমূলক নির্দেশনায় শিক্ষার্থীর কাজের প্রতি আগ্রহ, মনোভাব ও প্রবণতা অনুযায়ী নির্দেশনা দিলে সে উপযুক্ত পেশা নির্বাচনে সচেষ্ট হবে। এছাড়া বৃত্তিমূলক নির্দেশনার মাধ্যমে বিভিন্ন কর্মসংস্থান সম্পর্কে ধারণা প্রদানের জন্য বিদ্যালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানায়। বৃত্তিমূলক নির্দেশনার আওতায় শিক্ষার্থীদেরকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে নিয়ে তাদেরকে বিভিন্ন বৃত্তি সম্পর্কে পরিচিত করে তোলা হয়। শিক্ষামূলক নির্দেশনা, এডুকেশনাল গাইডেন্স। শিক্ষার্থীর আগ্রহ, ক্ষমতা ও প্রবণতা অনুযায়ী শিক্ষা গ্রহণের সুযোগের জন্য যে ধরনের নির্দেশনা দেওয়া হয় তাই শিক্ষামূলক নির্দেশনা। শিক্ষার্থীকে তার আগ্রহ, ক্ষমতা ও প্রবণতা অনুযায়ী দিক নির্দেশনা দেওয়াই শিক্ষামূলক নির্দেশনার মূল কাজ। প্রতিটি শিক্ষার্থীর আগ্রহের মধ্যে ভিন্নতা রয়েছে। কারো হয়তো বিজ্ঞান ভালো লাগে, সেখানে অন্যদের ঐতিহাসিক ঘটনার প্রতি আগ্রহ বেশি। শিক্ষার্থীর এই প্রবণতা নির্ণয় করে শিক্ষার কোন শাখায় গেলে সে সফলতা লাভ করতে পারবে সেই বিষয়ে শিক্ষার্থীকে সহায়তা করা হয়। পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে ভালো ফলাফল করার জন্য প্রেরণা তৈরি করা, উপযুক্ত পাঠাভ্যাস, পাঠে মনোসংযোগ, পাঠ আয়ত্ত করার কৌশল সম্পর্কে শিক্ষার্থীকে নির্দেশনা দেয়া। একইভাবে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, গান বাজনা, অভিনয় ও ছবি আঁকা বিষয়ে প্রবণতা থাকে। শিক্ষামূলক নির্দেশনায় প্রবণতা অনুযায়ী শিক্ষার্থীকে বিশেষায়িত ক্রীড়া, সঙ্গীত, চারুকলা বা নৃত্যকলা বিষয়ক বিদ্যালয়গুলোতে, যেমন বিকেএসপি, ছায়ানট, রেফার করা হয়। আবার অনেক সময় শিক্ষার্থীর আগ্রহ বা প্রবণতা থাকলেও ক্ষমতার ভিন্নতার কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ধরনের দ্বন্দ্ব শিক্ষার্থীদের মধ্যে মনোকষ্ট, হতাশা ও প্রেরণার অভাববোধ তৈরি করে। এক্ষেত্রে শিক্ষার্থী ও অভিভাবককে শিক্ষামূলক নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীর স্বকীয় বৈশিষ্ট্য খুঁজে বের করতে সাহায্য করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি, বিভিন্ন প্রতিষ্ঠান, ক্লাব ও প্রোগ্রাম, যেমন গণিত অলিম্পিয়াড, ভাষা প্রতিযোগিতা, সামার ক্যাম্পে অংশগ্রহণ করতে শিক্ষার্থীকে সহায়তা করে। সামাজিক নির্দেশনা, সোশিয়াল গাইডেন্স। বিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদের দৈনন্দিন জীবনের একটা দীর্ঘ সময় অতিবাহিত করে। ফলশ্রুতিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামাজিক পরিবেশে অনেক ধরনের ব্যক্তিগত ও সামাজিক দ্বন্দ্বের সম্মুখীন হয়। বিদ্যালয়ে বিভিন্ন বয়সের ও শারীরিক ক্ষমতার শিক্ষার্থীর সমাবেশ ঘটে। অনেক সময় দেখা যায় অপেক্ষাকৃত শারীরিকভাবে দুর্বল ও খর্বাকৃতির শিক্ষার্থীরা অপেক্ষাকৃত শারীরিকভাবে শক্তিশালী একজন শিক্ষার্থী অথবা একদল শিক্ষার্থী দ্বারা শারীরিক বা মৌখিক আক্রমণের শিকার হয়, যা সাধারণত বুলিং নামে পরিচিত। এরূপ বুলিং এর ঘটনা একই শ্রেণীর শিক্ষার্থীদের দ্বারা কিংবা উচ্চ শ্রেণীর শিক্ষার্থী দ্বারাও সংঘটিত হতে পারে। এটি কখনো কখনো নিছক হাস্যরস বা আনন্দদানের জন্য ঘটতে পারে। আবার কখনো কখনো এ ধরনের আক্রমণের ফলে শিক্ষার্থীর মনোকষ্টের কারণ, হতাশা সৃষ্টি করতে পারে, এমনকি তার পড়ালেখায়ও বিরূপ প্রভাব ফেলতে পারে। পারিবারিক জীবনের অনেক অনাকাঙ্ক্ষিত বা যুগান্তক ঘটনা তথা বাবা-মায়ের ঝগড়া, বিচ্ছেদ প্রভৃতি শিক্ষার্থীর শিখন ও সামাজিক মিথস্ক্রিয়ায়ও অনুরূপ প্রভাব ফেলতে পারে। এরূপ ক্ষেত্রে সামাজিক নির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়। এছাড়াও এ ধরনের নির্দেশনার মাধ্যমে সামাজিক রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি বিষয়ে অবহিতকরণের মাধ্যমে শিক্ষার্থীদের সামাজিকীকরণ নিশ্চিত করা যায়। স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা, হেলথ গাইডেন্স। একজন মানুষ বিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে
সবচেয়ে বেশি শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। বিশেষ করে শারীরিক সুস্থতা শিক্ষার্থীর শিখন ও সার্বিক বিকাশে প্রত্যক্ষ ভূমিকা রাখে। স্বাস্থ্য বিষয়ক নির্দেশনার মাধ্যমে প্রতিটি বিদ্যালয়ে রোগ প্রতিরোধ ও প্রতিকারমূলক ব্যবস্থা থাকা বাঞ্ছনীয়। নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম এবং স্বাস্থ্য সুবিধার মাধ্যমে বিদ্যালয়ে নানাবিধ দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক দলীয় বা একক নির্দেশনা কার্যক্রম পরিচালনা করা হয়। দৈনিক ও সাপ্তাহিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা যায়। এছাড়াও অর্ধবার্ষিক বা বার্ষিকভাবে ডেন্টাল হেলথ কেয়ার, আই কেয়ার, ডিওয়ার্মিং ইত্যাদি নানা স্বাস্থ্য বিষয়ক সেবা বিদ্যালয়ে আয়োজনের ব্যবস্থা করা হয়। বিশেষ করে বয়ঃসন্ধিকালীন সময়ে একজন শিক্ষার্থীর শারীরিক ও মানসিক পরিবর্তন দ্রুত সাধিত হয়। এ সময় ছেলে ও মেয়ে উভয়ের যৌন বিকাশের কারণে যেমনি শারীরিক পরিবর্তন আসে, তেমনি নানা ধরনের আবেগিক পরিবর্তন দেখা যায়। এসব পরিবর্তন স্বাভাবিকভাবে গ্রহণ ও প্রতিক্রিয়া করার জন্য নির্দেশনা দেয়া হয়। পাঠোত্তর মূল্যায়ন ৯-১ বহু নির্বাচনী প্রশ্ন ১ কাকে বৃত্তিমূলক নির্দেশনার জনক বলা হয়? ১ গ ফ্রাঙ্ক পারসন। মূলত শিক্ষার কোন স্তর থেকে শিক্ষার্থীকে বৃত্তির জন্য প্রস্তুত করা হয়? ২ গ মাধ্যমিক পর্যায়ে। ৩ একজন শিক্ষার্থী ছবি আঁকতে ভালোবাসে এবং সে এই বিষয়ে উচ্চশিক্ষা লাভ করতে চায়। তার অভিভাবকরা চান তার সন্তান চিকিৎসাবিদ্যা কিংবা উচ্চশিক্ষা গ্রহণ করুক। শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এরূপ দ্বন্দ্ব নিরসনে কোন ধরনের নির্দেশনা কার্যকরী? ৩ খ শিক্ষামূলক নির্দেশনা। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন ১ শিক্ষাক্ষেত্রে নির্দেশনার প্রয়োজনীয়তা আলোচনা করুন। ২ স্বাস্থ্যগত নির্দেশনায় বিদ্যালয়ে কোন ধরনের কার্যক্রমের উদ্যোগ নেওয়া যেতে পারে? ৩ শিক্ষার্থীর ব্যক্তিগত ও সামাজিক দ্বন্দ্ব নিরসনে কোন ধরনের নির্দেশনা ব্যবহার করা যেতে পারে? রচনামূলক প্রশ্ন শিক্ষার্থীর আগ্রহ, মনোভাব ও প্রবণতা অনুযায়ী ভবিষ্যৎ জীবনে কোনো বৃত্তি পেশা হিসেবে বেছে নিতে ভালো করবে, এ ধরনের নির্দেশনা প্রদান করা হয় কোন ধরনের শিক্ষা বিষয়ক নির্দেশনায়? আলোচনা করুন। ২ আমাদের দেশে বিদ্যালয়গুলোতে নির্দেশনার সুযোগসমূহ আলোচনা করুন। পাঠ ৯-২ শিক্ষায় কাউন্সেলিং এর গুরুত্ব। উদ্দেশ্য এই পাঠ শেষে আপনি কাউন্সেলিং এর উৎপত্তি সম্পর্কে বলতে পারবেন, কাউন্সেলিং এর মূল লক্ষ্য বর্ণনা করতে পারবেন, কাউন্সেলিং এর নীতি সম্পর্কে আলোচনা করতে পারবেন, কাউন্সেলিং এর প্রকারভেদ ও প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবেন। কাউন্সেলিং নির্দেশনা সেবা ব্যক্তির মূলত দৈনন্দিন, সামাজিক বা কর্মজীবনের পথচলায় সঠিক নির্দেশনা খুঁজে পেতে সাহায্য করে। কিন্তু এছাড়াও মানব জীবনের সভ্যতা বিকাশের সাথে সাথে নানা ধরনের মানসিক ঘাত-প্রতিঘাত ব্যক্তি মানুষকে প্রতিনিয়ত পর্যদুস্ত করে। ব্যক্তি হতাশা, দুশ্চিন্তা, সন্দেহবাতিকতা প্রভূত নানা ধরনের ব্যক্তিগত মানসিক সমস্যায় দিশেহারা হয়ে পড়ে। এমত অবস্থায় ব্যক্তির একান্ত পেশাগত নির্দেশনার প্রয়োজন পড়ে। কাউন্সেলিং মূলত এই কাজটি করে থাকে। কাউন্সেলিং হচ্ছে নির্দেশনারই একটি ধরন। উপদেশনা বা কাউন্সেলিং শব্দটি এসেছে ইংরেজি কাউন্সেল শব্দ থেকে, যার আবিধানিক অর্থ হল উপদেশনা প্রদান বা পরামর্শ দান করা। মূল শব্দটি ল্যাটিন কাউন্সিলিয়াম থেকে এসেছে, যার অর্থ পরামর্শ, কনসালটেশন বা উপদেশ, অ্যাডভাইস। কাউন্সেলিং এর লক্ষ্য কাউন্সেলিং এর মূল লক্ষ্য হল ব্যক্তিকে তার অন্তর্নিহিত সমস্যাগুলোকে চিহ্নিত করতে সাহায্য করা এবং তাকে সমস্যা সমাধানের সবচেয়ে ভালো উপায়টি খুঁজে বের করতে সাহায্য করা। কাউন্সেলিং হচ্ছে এমন একটি ধারণা যেখানে একটি পদ্ধতিগত ও পেশাগত পরিবেশে ব্যক্তিকে তার সমস্যা ও মানসিক অবস্থা একটি নিরাপদ ও গোপনীয় পরিবেশে কথা বলার সুযোগ করে দেয়া হয়। বিভিন্ন মতবাদ ও ব্যক্তিভেদে কাউন্সেলিং এর লক্ষ্যে ভিন্নতা থাকলেও কাউন্সেলিং এর প্রধান প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হল: হুমবোল্টস 1966 এক আচরণের পরিবর্তনে সহায়ক কাউন্সেলিং। ব্যক্তির সমস্যা আচরণের মাধ্যমে প্রকাশ পায়। এই আচরণগত অসামঞ্জস্যতার কারণে ব্যক্তি কর্মজীবনে ও সমাজে স্বাভাবিক জীবনযাপনে চ্যালেঞ্জের সম্মুখীন হন। কাউন্সেলিং এর লক্ষ্য হল ব্যক্তিকে তার কাঙ্ক্ষিত আচরণ করতে সাহায্য করা। খাপ খাওয়ানোর দক্ষতা বৃদ্ধি। শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত মানুষ সমাজে বহুবিধ ঘটনা
সমস্যার সম্মুখীন এবং উত্তরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে জীবনযাপন করে। এই প্রক্রিয়ায় যখন কোনো ব্যক্তি সমস্যার উত্তরণের পথটি হারিয়ে ফেলে অথবা উত্তরণের পথটি সহজে গ্রহণ করতে পারে না, তখনই সে সমস্যাগ্রস্ত হয়। এক্ষেত্রে সেবা গ্রহীতাকে সমাজ বা পরিবেশের সাথে সর্বোচ্চ খাপ খাওয়ানোর জন্য সহায়তা করা হয়। ৩. সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি। ব্যক্তিজীবন প্রতিনিয়ত কোনো না কোনো সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিচালিত হয়। অনেক সময় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিদ্ধান্তহীনতা স্বাভাবিক জীবনকে রুদ্ধ করে। কাউন্সেলিং এর মাধ্যমে ব্যক্তিকে বা সংশ্লিষ্ট ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে সাহায্য করা হয় এবং সম্ভাব্য সব ধরনের সিদ্ধান্ত থেকে সঠিক সিদ্ধান্তটি বেছে নিতে সেবাগ্রহীতাকে সাহায্য করা হয়। ৪. সম্পর্ক বজায় রাখতে সহায়তা করা। মানুষের অনেক সমস্যার অন্যতম কারণ হচ্ছে ব্যক্তির সম্পর্ক তৈরি এবং বজায় রাখতে ব্যর্থ হওয়া। প্রতিটি মানুষ ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার কারণে সম্পর্ক তৈরি এবং বজায় রাখা অনেক সময় একটি প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। মানুষ সমাজ নিয়ে চলে বলে সামাজিক সম্পর্ক তৈরি এবং বজায় রাখা স্বাভাবিক জীবনযাপনের জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত। এক্ষেত্রে সম্পর্কটি সঠিকভাবে অনুধাবন করে সম্পর্ক তৈরি এবং বজায় রাখতে সহায়তা করে। ৫. ব্যক্তির স্বকীয় বৈশিষ্ট্যের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা। প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো ক্ষমতার অধিকারী, কিন্তু ব্যক্তি পরিবেশ পরিস্থিতির কারণে উক্ত ক্ষমতা, দক্ষতা বা পারদর্শিতার বিষয়ে ওয়াকিবহাল থাকে না, অথবা জানা থাকলেও যথাযথ প্রয়োগের সুযোগ ব্যবহার করতে পারে না। কাউন্সেলিং এর লক্ষ্য হলো ব্যক্তির স্বকীয় ক্ষমতাকে চিহ্নিত করতে সহায়তা করা, ব্যক্তির দক্ষতা ও পারদর্শিতাকে কিভাবে সর্বোচ্চ ব্যবহার ও প্রয়োগ করা যায় সে সম্পর্কে যথোপযুক্ত তথ্য সরবরাহের মাধ্যম সেবাগ্রহীতাকে সহায়তা করা। কাউন্সেলিং এর নীতি। কাউন্সেলিং একটি পেশাগত প্রক্রিয়া। দৈনন্দিন জীবনে আমরা নানা বিষয়ে যে সাধারণ উপদেশ, নির্দেশ বা পরামর্শ দিয়ে থাকি তা থেকে একটি সম্পূর্ণ ভিন্ন। কাউন্সেলিং প্রক্রিয়ায় অভিজ্ঞতা, গবেষণা এবং বিশেষজ্ঞের মাধ্যমে সেবাগ্রহীতাকে সহায়তা প্রদান করা হয়। কাউন্সেলিং সেবা একটি পদ্ধতিগত প্রক্রিয়া অবলম্বন করার মাধ্যমে সেবাগ্রহীতাকে কাউন্সেলিং প্রদান করা হয়। এই প্রক্রিয়ায় সে জন্য কতগুলো পেশাগত নীতি অবলম্বন করা হয়। গ্রহণযোগ্যতা বা অ্যাকসেপ্টেন্স। কাউন্সেলিং এ প্রতিটি মানুষ একজন স্বতন্ত্র ব্যক্তি। প্রত্যেক সেবাগ্রহীতা একজন একক ব্যক্তি হিসেবে গ্রহণ করা এবং সেই অনুযায়ী কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করা একটি প্রক্রিয়াগত নীতি। এই প্রক্রিয়ার মাধ্যম ব্যক্তির বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থনৈতিক শক্তি, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, শ্রেণীভেদে ব্যক্তির প্রতি ইতিবাচক বা নেতিবাচক মনোভাব পোষণ করা যাবে না। সংহতিপূর্ণতা বা ইন্টিগ্রিটি। কাউন্সেলিং প্রক্রিয়ায় সংহতিপূর্ণতা বা ইন্টিগ্রিটি একটি গুরুত্বপূর্ণ নীতি। এই নীতির আওতায় কাউন্সিলর সেবাগ্রহীতার প্রতি কতগুলো নির্দিষ্ট বিষয়ে একই রকম ধারণা পোষণ করেন এবং সম্পর্ক বজায় রাখেন। প্রথম থেকে শেষ পর্যন্ত কাউন্সিলর ও সেবাগ্রহীতার মধ্যে স্বচ্ছতা, সততা, দায়িত্ববোধ, শ্রদ্ধা এবং পেশাগত মনোভাব বজায় রাখতে হয়। গোপনীয়তা বা কনফিডেন্সিয়ালিটি। সেবাগ্রহীতার তথ্যাদির গোপনীয়তা বজায় রাখা কাউন্সেলিং এর একটি অন্যতম পেশাগত নীতি। এই নীতির আওতায় সেবাগ্রহীতাকে নিশ্চিত করতে হবে তার দেয়া তথ্য সর্বদা গোপন রাখা হবে। সেবাগ্রহীতার বিশ্বাস অর্জনই সফল কাউন্সেলিং এর প্রধান শর্ত। কাউন্সেলিং এর তথ্যাদির গোপনীয়তা রক্ষার প্রধান উদ্দেশ্য সেবাগ্রহীতার সম্মান বজায় রাখা এবং অন্যান্য মানসিক, শারীরিক ও সামাজিক সম্ভাব্য নেতিবাচক ঝুঁকি থেকে সেবাগ্রহীতাকে মুক্ত রাখা। কিছু কিছু ক্ষেত্রে, যেমন সেবাগ্রহীতার আত্মহত্যার প্রবণতা, যেখানে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেসব ক্ষেত্রে সেবাগ্রহীতার অনুমোদন সাপেক্ষে যতটুকু তথ্য না দিলেই নয়, এই নীতি অনুসরণ করে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংস্থাকে তথ্য সরবরাহ করা। নির্ব্যক্তিকতা বা অবজেক্টিভিটি। কাউন্সেলিং সেবায় সেবাগ্রহীতা সম্পর্কে কোনো পক্ষপাতিত্বমূলক মনোভাব পোষণ করা যায় না। সেবাগ্রহীতা সম্পর্কে কোনো রকম জাজমেন্টাল না হওয়া, অর্থাৎ সেবাগ্রহীতার ব্যক্তিগত বৈশিষ্ট্য যেমন ধর্ম, বর্ণ, লিঙ্গ, সামাজিক, অর্থনৈতিক অবস্থা দিয়ে বিচার না করা। এই নীতির আওতায় সেবাগ্রহীতার ব্যক্তিগত তথ্যাদির ভিত্তিতে কাউন্সিলর সেবাদান প্রক্রিয়ায় কোনো বৈষম্যমূলক আচরণ করবেন না, অথবা নিজস্ব ধর্মীয় বা আদর্শগত বা মানসিক অবস্থার তারতম্য দ্বারা সেবাগ্রহীতার সাথে সম্পর্ক এবং মনোভাবে অসম আচরণ করবেন না।
কাউন্সেলিং এর গুরুত্ব ও প্রয়োগ। কাউন্সেলিং বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম। বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অতটা প্রচলিত না হলেও কাউন্সেলিং সেবা পশ্চিমা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে। বর্তমান দ্রুত সামাজিক পরিবর্তন ও বিশ্বায়নের যুগে শিক্ষার্থীদের নানা ধরনের বৈচিত্র্যময় অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। শিক্ষার্থীদের স্বপ্ন, আকাঙ্ক্ষা, দক্ষতা, পারদর্শিতা, ক্ষমতা ও সামর্থ্য এবং সমাজ, বিদ্যালয় ও পরিবারের চাহিদা নানা ধরনের মানসিক জটিলতা ও দ্বন্দ্ব তৈরি করছে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর এই সব ব্যক্তিগত সমস্যা সমাধানের জন্য একজন পেশাগত ও অভিজ্ঞ প্রশিক্ষক থাকা আবশ্যক। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকাসক্তি, প্রেম ভালোবাসা ঘটিত সম্পর্ক, হঠাৎ প্রিয়জনের মৃত্যু, ইভটিজিং ব্যাপকভাবে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও শিক্ষা জীবনে গভীরতম প্রভাব রাখছে। এছাড়াও নানা ধরনের আর্থসামাজিক উপাদান শিক্ষার্থীদের মধ্যে দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, অতি আবেগ, হতাশা, বিষণ্ণতা, অপরাধবোধ, হীনমন্যতা শিক্ষার্থীকে ঝুঁকিপূর্ণ মানসিক রোগের দিকে পরিচালিত করতে পারে। সেক্ষেত্রে বিদ্যালয়ে কাউন্সেলিং এর মতো পেশাগত সেবা প্রদান নিশ্চিত করতে পারলে শিক্ষার্থীদের সুষম বুদ্ধিবৃত্তিক, আবেগিক, সামাজিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা সম্ভব। কাউন্সেলিং এর প্রকারভেদ ও প্রক্রিয়া। কাউন্সেলিং বিষয়টি একটি বহুমুখী ধারণা। অনেক ব্যক্তি এবং সময়ের পরিবর্তনে কাউন্সেলিং সেবা বর্তমান অবস্থায় এসেছে। কাউন্সেলিং এর ধরনে তার প্রতিফলন দেখা যায়। কাউন্সেলিং এর ধরন বা প্রকারভেদ বিষয়বস্তুগত, প্রক্রিয়াগত এবং বিভিন্ন মতবাদগত পার্থক্যের কারণে ভিন্নতা পরিলক্ষিত হয়। কাউন্সেলিং সেবা প্রদানের উপর ভিত্তি করে কাউন্সেলিংকে ৩ ভাগে ভাগ করা যায়, যথা: ব্যক্তিগত কাউন্সেলিং, ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং, ২ দলীয় কাউন্সেলিং বা গ্রুপ কাউন্সেলিং এবং ৩ সহায় কাউন্সেলিং, সেলফ হেল্প কাউন্সেলিং। সমস্যার বিষয়বস্তুর উপর ভিত্তি করে কাউন্সেলিংকে কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন: বিবাহ ও পারিবারিক বিষয়ক কাউন্সেলিং, ম্যারেজ অ্যান্ড ফ্যামিলি কাউন্সেলিং; মানসিক স্বাস্থ্য কাউন্সেলিং, মেন্টাল হেলথ কাউন্সেলিং; মাদকাসক্ত বিষয়ক কাউন্সেলিং বা সাবস্টেন্স ইউজ কাউন্সেলিং; শিক্ষা বিষয়ক কাউন্সেলিং বা এডুকেশনাল কাউন্সেলিং ইত্যাদি। বিদ্যালয়গুলোতে মানসিক স্বাস্থ্য, শিক্ষা, মাদকাসক্ত প্রভৃতি বিষয়ে কাউন্সেলিং দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন মনোবিজ্ঞানী স্কুল অব থট কাউন্সেলিং এ মানবাচরণে উদ্ভূত সমস্যার কারণ ভিন্নভাবে ব্যাখ্যা করেছে। এসব স্কুল অব থট এ সমস্যার কারণে ভিন্নতা কাউন্সেলিং এর মাধ্যমে সমস্যার উত্তরণের পদ্ধতিগত ভিন্নতা পরিলক্ষিত হয়। নিম্নে মনোবৈজ্ঞানিক কাউন্সেলিং এর প্রধান প্রধান স্কুল অব থট বর্ণনা করা হলো। স্কুল অব থট: মনোসমীক্ষণ তত্ত্ব, সাইকোডাইনামিক থিওরি; আচরণ তত্ত্ব, বিহেভিয়ার থিওরি; জ্ঞানমূলক তত্ত্ব, কগনিটিভ থিওরি; মানবতাবাদী তত্ত্ব বা হিউম্যানিস্টিক থিওরি। চিত্র ২০-১ কাউন্সেলিং এর স্কুল অব থটস। আধুনিক কাউন্সেলিং চর্চায় ৪ ধরনের মতবাদ সবচেয়ে প্রচলিত। এগুলো হলো: মনোসমীক্ষণ তত্ত্ব বা সাইকোডাইনামিক থিওরি; আচরণ তত্ত্ব, বিহেভিয়ার থিওরি; জ্ঞানমূলক তত্ত্ব, কগনিটিভ থিওরি এবং মানবতাবাদী তত্ত্ব, হিউম্যানিস্টিক থিওরি। মনোসমীক্ষণ তত্ত্ব, সাইকোডাইনামিক থিওরি। সাইকোডাইনামিক মতবাদ বাংলায় মনোসমীক্ষণ মতবাদ নামে পরিচিত। এই মতবাদের মূল প্রবক্তা সিগমান্ড ফ্রয়েড। ফ্রয়েডিয়ান মনোসমীক্ষণ মতবাদের মতে সমস্যার উদ্ভব হয় আমাদের অবচেতন মনে, শিশুকালের যৌনতা ও উড ও সুপার ইগোর মধ্যে দ্বন্দ্বের কারণে মানসিক সমস্যার উদ্ভব হয়। সুতরাং এই মতবাদে সেবা গ্রহীতার অবচেতন মনকে প্রকাশিত করতে পারলে মানসিক সমস্যার সমাধানের কাছাকাছি যাওয়া যেতে পারে। এই মনোসমীক্ষণ কাউন্সেলিং এ ব্যক্তিগত অতীত অভিজ্ঞতা, স্বপ্ন বিশ্লেষণ, প্রি-অ্যাসোসিয়েশন ইত্যাদি কৌশলের মাধ্যমে সাইকোথেরাপি বা কাউন্সেলিং দেওয়া হয়ে থাকে। আচরণ তত্ত্ব, বিহেভিয়ার থিওরি। আচরণবাদীরা মনে করেন সহজাত প্রবৃত্তি ছাড়া মানব আচরণ কোনো না কোনো শিখন থেকে উদ্ভূত।
ব্যক্তির সমস্যা ব্যক্তির কোনো পূর্ব অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে অর্জিত হয়েছে। কোনো ব্যক্তির শিখন কোনো উদ্দীপকের সাথে সাপেক্ষীকরণের কন্ডিশনিং এর মাধ্যমে, যেমন ভয়, ট্রমা, আতঙ্ক হয়ে থাকে। অথবা ব্যক্তির শিখন বলবর্ধক রিইনফোর্সমেন্টের মাধ্যমে, যেমন বদভ্যাস দ্বারা অর্জিত হয়। এই কাউন্সেলিং এ পদ্ধতিগতভাবে সাপেক্ষীকরণ বা বলবর্ধক ব্যবহার করে সেবাগ্রহীতার সমস্যাগ্রস্ত আচরণকে অসংবেদনশীল বা ডিসেনসিটাইজেশন করা হয়। বলবর্ধক রিইনফোর্সমেন্ট কর্মকাণ্ড এবং আচরণ অনুশীলন বিহেভিয়ার রিহার্সেল এর মাধ্যমে কাঙ্ক্ষিত আচরণ অর্জন করা ও অনাকাঙ্ক্ষিত আচরণ পরিবর্তনে সহায়তা করা। জ্ঞানমূলক তত্ত্ব কগনিটিভ থিওরি। জ্ঞানমূলক মতবাদে আচরণ হচ্ছে ব্যক্তির আচরণ মানসিক প্রক্রিয়ার প্রতিফলন। আমেরিকান মনোবিজ্ঞানী এবং জ্ঞানমূলক থেরাপির জনক অ্যারনো বেক এর মতে, মানুষের চিন্তন প্রক্রিয়া তার আচরণ ও অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। জ্ঞানমূলক মতবাদের উপর ভিত্তি করে কাউন্সেলিং চর্চায় মনে করা হয় ব্যক্তির সমস্যা কোনো মানসিক প্রক্রিয়ায় ভুলের কারণে উদ্ভূত হয়েছে। ব্যক্তি যৌক্তিকভাবে চিন্তা করতে না পারার কারণে যে দ্বন্দ্বের সৃষ্টি হয় তা থেকে মানসিক অসুস্থতা তৈরি হতে পারে। অযৌক্তিক বিশ্বাস ব্যক্তিকে অনাকাঙ্ক্ষিত অনুভূতির দিকে ঠেলে দেয় এবং সেখান থেকে ব্যক্তি নানা ধরনের মানসিক সমস্যার সম্মুখীন হয়। এই কাউন্সেলিং এর মাধ্যমে ব্যক্তির অযৌক্তিক চিন্তাকে যৌক্তিক চিন্তায় পরিণত করতে সহায়তা করা হয়। মানবতাবাদী তত্ত্ব হিউম্যানিস্টিক থিওরি। হিউম্যানিস্টিক বা মানবতাবাদী মতবাদীরা মনে করেন মানুষ মৌলিকভাবে ভালো এবং নিজেকে সঠিকভাবে চিনতে পারা এবং পরিচালনার মাধ্যমে সে তার সর্বোচ্চ সাফল্যের শিখরে পৌঁছতে পারবে। তাদের মতে মানসিক সমস্যার উদ্ভব হয় যখন ব্যক্তি নিজেকে সঠিকভাবে অনুধাবন করতে পারে না এবং নিজের ক্ষমতা বা যোগ্যতাগুলোকে চিহ্নিত করতে পারে না। ব্যক্তি নিজেকে মানসিকভাবে হারিয়ে ফেলে এবং মানসিক কষ্ট ভোগ করে। এই কাউন্সেলিং চর্চায় ব্যক্তিকে তার নিজের ইচ্ছা এবং নিজস্বতাকে খুঁজে বের করার উপর জোর দেওয়া হয়। কার্ল রোজার্স এই মতবাদের পুরোধা। উপরোক্ত পদ্ধতিগুলো ছাড়াও কোনো কোনো কাউন্সিলর কখনো কখনো সেবাগ্রহীতার সমস্যার ধরন ও বৈশিষ্ট্য অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট মতবাদ ব্যবহার না করে এক বা একাধিক পদ্ধতি ব্যবহার করে থাকেন। একে ইলেকট্রিক মেথড বলে। পাঠোত্তর মূল্যায়ন ৯-২। বহুনির্বাচনী প্রশ্ন ১। উপদেশনা বা কাউন্সেলিং এর উদ্দেশ্য কোনটি? ১ খ। কাউকে সিদ্ধান্ত নিতে সহায়তা করা। ২ কোনটি কাউন্সেলিং এর নীতি নয়? ২ গ ব্যক্তির প্রতি আনুগত্য প্রকাশ করা। ৩ মানবতাবাদী মতবাদের মাধ্যমে কাউন্সেলিং এর পুরোধাকে। ৩ গ অ্যারন বেক। সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন ১ আচরণবাদ মতবাদে ব্যক্তির সমস্যা কিভাবে দেখা হয়? ২ কোন মতবাদ অনুসারে ব্যক্তির সমস্যা বা সুপার ইগোর দ্বন্দ্বের মাধ্যমে সৃষ্টি হয়? ৩ সেবাগ্রহীতার জন্য কেন তথ্যের গোপনীয়তা বজায় রাখা গুরুত্বপূর্ণ? রচনামূলক প্রশ্ন ১ নির্দেশনা ও কাউন্সেলিং এর মধ্যে পার্থক্য কি? ২ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাউন্সেলিং এর ক্ষেত্রসমূহ চিহ্নিত করে উদাহরণ সহ ব্যাখ্যা করুন। পাঠ ৯-৩ দূরশিক্ষণে উপদেশনা। উদ্দেশ্য এই পাঠ শেষে আপনি দূরশিক্ষণ কি তা বলতে পারবেন। দূরশিক্ষণে উপদেশনার গুরুত্ব ব্যাখ্যা করতে পারবেন। দূরশিক্ষণে কি উপায়ে উপদেশনা দেওয়া যায় তা বলতে পারবেন। দূরশিক্ষণে উপদেশনা দেওয়ার পদ্ধতিগুলো ব্যাখ্যা করতে পারবেন। আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠানের নানা বয়স, লিঙ্গ, ধর্মের এবং বিভিন্ন ধরনের সামাজিক অবস্থান থেকে শিক্ষার্থীরা লেখাপড়া করতে আসে। এসব ভিন্ন মাত্রার শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে গিয়ে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগত প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানের উপায় তাদেরকে বের করতে হয়। এদিক থেকে বিবেচনা করলে বোঝা যায় শিক্ষা প্রতিষ্ঠানে উপদেশনা এবং নির্দেশনার যথেষ্ট গুরুত্ব রয়েছে। দূরশিক্ষণের ক্ষেত্রেও উপদেশনার যথেষ্ট গুরুত্ব রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, পূর্ববর্তী পাঠ থেকে আপনারা ইতিমধ্যে উপদেশনা এবং নির্দেশনা সম্পর্কে জানতে পেরেছেন। এই পাঠটিতে দূরশিক্ষণ কি,
দূরশিক্ষণে উপদেশনার গুরুত্ব, দূরশিক্ষণে কি উপায়ে উপদেশনা দেওয়া যায়, এসব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো। দূরশিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং শিক্ষাক্ষেত্রে একটি নতুন মাত্রার সংযোজন ঘটিয়েছে। শাব্দিকভাবে দূরশিক্ষণ বলতে বোঝায় দূরে বসে বা দূর থেকে শিক্ষা গ্রহণের প্রক্রিয়া। অর্থাৎ দূরশিক্ষণ এমন একটি শিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষক শিক্ষার্থীর মাঝে কোনো প্রত্যক্ষ সংযোগ থাকে না বা অত্যন্ত কম যোগাযোগ হয়। দূরশিক্ষণ পদ্ধতিকে প্রথাগত শিক্ষণ পদ্ধতির কোনো সম্পূরক, পরিপূরক বা বিকল্প রূপ হিসেবে বিবেচনা করা হয় না, বরং এটি হলো শিখন শেখানো প্রক্রিয়ার বিকাশমান নতুন পদ্ধতিগুলোরই একটি ধরন। দূরশিক্ষণ হলো একটি স্ব-শিক্ষণ প্রক্রিয়া যেখানে শিক্ষার্থীকে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার প্রয়োজন হয় না। শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ধরনের শিক্ষণ সহায়ক সামগ্রী দেওয়া হয়। এসব সহায়ক সামগ্রী অনুসরণ করার মাধ্যমে শিক্ষার্থীরা স্ব-শিক্ষণ পদ্ধতিতে শিক্ষণ কার্যটি সম্পন্ন করে থাকে। দূরশিক্ষণে যেসব শিক্ষণ সহায়ক দেওয়া হয় তার মধ্যে রয়েছে মুদ্রিত শিক্ষণ সামগ্রী, সরাসরি ফেস টু ফেস টিউটোরিয়াল ক্লাস। এ ধরনের ক্লাস সপ্তাহে বা মাসে ১ কিংবা ২-৩ শিক্ষার্থীর নিকটবর্তী টিউটোরিয়াল কেন্দ্রে নেওয়া হয়ে থাকে। বিষয় বিশেষজ্ঞ শিক্ষকগণ শিক্ষক কর্তৃক রেডিও এবং টেলিভিশন এ শিক্ষণীয় বিষয়ে পাঠ প্রচার, গ্রন্থাগারের সুবিধা, ই-লার্নিং, অনলাইন লার্নিং এবং মোবাইলের মাধ্যমে শিক্ষার সুযোগ। দূরশিক্ষণ পদ্ধতির সুবিধা হলো এখানে বয়সের কোনো বাধা নেই, অর্থাৎ যে কোনো বয়সের ব্যক্তি এখানে পড়ালেখা করার সুযোগ পায়। যে সকল সুবিধাবঞ্চিত এবং কর্মজীবী প্রতিবন্ধকতার কারণে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ পান না, তাদের জন্য এই দূরশিক্ষণ পদ্ধতি শিক্ষার বিশেষ সুযোগ করে দিয়েছে। আর এ কারণেই দূরশিক্ষণকে বলা হয় শিক্ষার দ্বিতীয় সুযোগ বা সেকেন্ড চান্স অফ এডুকেশন। এই পদ্ধতির আরেকটি সুবিধা হলো এখানে শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস করার প্রয়োজন হয় না। এখানে মাসে ২টি বা ১টি টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত থেকে শিক্ষার্থীরা তাদের শিখন বিষয়ের সমস্যাগুলো টিউটরের কাছ থেকে জেনে নেন। উদাহরণস্বরূপ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি মাসে প্রথম ও তৃতীয় কিংবা দ্বিতীয় ও চতুর্থ শুক্রবারের টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে পাঠ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান টিউটরদের কাছ থেকে পেয়ে থাকেন। এছাড়া শিক্ষা সহায়ক সামগ্রী, ছাত্র নির্দেশিকা, ই-বুক, রেডিও এবং টেলিভিশনে পাঠ্য বিষয় সম্পর্কিত অনুষ্ঠান ইত্যাদি বিভিন্ন উপায়ে শিক্ষার্থীরা শিক্ষা বিষয়ক সহায়তা পেয়ে থাকে। আর এসব সহায়তা শিক্ষার্থীরা বাড়িতে বসেই তার সুবিধাজনক সময়ে উপভোগ করে থাকেন, যা প্রথাগত বা নিয়মিত শিক্ষা পদ্ধতিতে সম্ভব নয়। দূরশিক্ষণের একটি বড় অন্তরায় হলো এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকে না বিধায় শিক্ষক শিক্ষার্থীর মাঝে কোনরূপ আন্তঃসম্পর্ক বা যোগাযোগ গড়ে ওঠে না। সাধারণত প্রথাগত শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে আন্তঃসম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে শিক্ষক তার আচরণ বা ব্যক্তিত্বের মাধ্যমে সহজেই শিক্ষার্থীদের প্রভাবিত করতে পারেন, যা দূরশিক্ষণে সম্ভব নয়। তাছাড়া দূরশিক্ষণের ক্ষেত্রে শিক্ষণ সংক্রান্ত কোনো সমস্যা হলে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে তা জেনে নিতে পারেন না। এখানে শিক্ষার্থীরা জানে না তাদের বিষয় শিক্ষক কে বা কে তাদের বিষয়ে ভিত্তিক শিখন সামগ্রী বা মডুল রচনা করেছেন। দূরশিক্ষণে শিক্ষক পর্দার অন্তরালে থেকে শিক্ষার্থীদের বয়স, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা, বাসস্থান এবং শিক্ষার্থীর কর্ম সংক্রান্ত বিষয় ইত্যাদি অনুমান করে শিক্ষণীয় বিষয়ের মডিউল বা পাঠ সংক্রান্ত বই লেখা থেকে শুরু করে কোর্সের যাবতীয় কার্যকলাপ শিক্ষার্থীদের জন্য করে থাকেন। এক্ষেত্রে কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত বৈশিষ্ট্যাবলী সম্পর্কে কোনরূপ ধারণা শিক্ষকের থাকে না। তবে শিক্ষক সামগ্রিকভাবে কোনো প্রোগ্রাম বা কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থী বা লক্ষ্যধারের বৈশিষ্ট্য সম্পর্কে অবহিত থাকেন, বিধায় তার উপর ভিত্তি করে তিনি তার শিক্ষণ কার্যক্রম, পরিকল্পনা এবং ব্যবস্থাপনা সহজেই চালিয়ে নিতে পারেন। শিক্ষার্থীবৃন্দ, আপনারা ইতোমধ্যে জেনেছেন যে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রত্যক্ষ কোনো যোগাযোগ থাকে না বিধায় তাদের মাঝে কোনো আন্তঃসম্পর্ক গড়ে ওঠার সুযোগ নেই। তাছাড়া শিক্ষার্থীদের কাছে দূরশিক্ষণ পদ্ধতিটি সম্পূর্ণভাবে নতুন হওয়ার কারণে এই শিক্ষণ পদ্ধতির সাথে সঙ্গতি বিধানের ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং পাঠদান সংক্রান্ত বিভিন্ন ধরনের অসুবিধায় পড়ে থাকেন। দূরশিক্ষণে এসব সমস্যার সমাধানের ক্ষেত্রে উপদেশনার গুরুত্ব অপরিসীম। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা চিন্তা করে দূরশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের উপদেশনার ব্যবস্থা রাখা হয়। দূরশিক্ষণ পদ্ধতিতে সাধারণত ২ ধরনের উপদেশনা দেওয়া হয়, যেমন ১. প্রশাসনিক উপদেশনা,
অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিলিং এবং শিক্ষা বিষয়ক উপদেশনা একাডেমিক কাউন্সিলিং। শিক্ষার্থীবৃন্দ, আপনাদের বোঝার সুবিধার্থে নিচে উভয় ধরনের উপদেশনা সম্পর্কে আলোচনা করা হলো। এক্ষেত্রে শিক্ষার্থীরা শিক্ষার বিষয় এবং ভর্তির যাবতীয় তথ্য সংক্রান্ত উপদেশ পেয়ে থাকেন। অর্থাৎ শিক্ষার্থী যে বিষয় বা কোর্সটিতে ভর্তি হতে আগ্রহী তার ভর্তির সময়, কোর্সের সময়সীমা, ভর্তি সংক্রান্ত আর্থিক বিষয়, পরীক্ষা ইত্যাদি সকল বিষয় সম্পর্কে জানতে পারেন। এই বিষয়গুলো সম্পর্কে তারা প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করে, টেলিফোন করে বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। উদাহরণস্বরূপ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে ধরা যাক। এখানে ভর্তি ইচ্ছুক ব্যক্তিবর্গ বা অধ্যয়নরত শিক্ষার্থীরা কোনো প্রোগ্রাম বা ভর্তি সংক্রান্ত বিষয় সম্পর্কে তথ্য নিম্নোক্ত উপায়ে পেয়ে থাকেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এর মূল ক্যাম্পাসে অবস্থিত উপদেশনা বিভাগে সরাসরি যোগাযোগ করে অথবা টেলিফোনে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারেন। নিকটবর্তী আঞ্চলিক কেন্দ্রে সরাসরি যোগাযোগ করে অথবা আঞ্চলিক কেন্দ্রে টেলিফোন করে তথ্য পেতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ফেসবুক ও টুইটার থেকে তথ্য পেতে পারেন। প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকেই ইমেইল বা টেলিফোন করে তথ্য সংগ্রহ করতে পারেন। দূরশিক্ষণ পদ্ধতিতে অধ্যয়নকালীন সময়ে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। এ ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য যে পদ্ধতিতে তারা উপদেশনা পেতে পারেন তার মধ্যে রয়েছে ক. পাঠ সামগ্রীতে দেওয়া শিক্ষা কার্যাবলী সম্পর্কিত নির্দেশনার মাধ্যমে উপদেশনা। খ. ভর্তি নির্দেশিকা থেকে প্রাপ্ত উপদেশনা। গ. কোর্স চলাকালীন সময়ে উপদেশনা। ঘ. ভ্রাম্যমাণ শিক্ষা ক্যাম্প কর্মসূচির মাধ্যমে উপদেশনা। প্রযুক্তি ভিত্তিক উপদেশনা যেমন টেলিভিশন, রেডিও এবং মোবাইল ইত্যাদি। ক. পাঠ সামগ্রীতে দেওয়া শিক্ষা কার্যাবলী সম্পর্কিত নির্দেশনার মাধ্যমে উপদেশনা। শিক্ষার্থীবৃন্দ, আপনারা পাঠের শুরুতেই জেনেছেন যে দূরশিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থী স্বশিক্ষণ সেলফ লার্নিং পদ্ধতির মাধ্যমে পাঠ্য বিষয় সম্পর্কে অবহিত হয়। স্বশিক্ষণ পদ্ধতিতে শিক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রতিষ্ঠান থেকে ভর্তির সময় পাঠ সহায়ক সামগ্রী দেওয়া হয় যা মডুল নামে পরিচিত। কোর্স সংশ্লিষ্ট পাঠ সহায়ক সামগ্রীতে শিক্ষণ সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে যথাযথ নির্দেশনা বা গাইডলাইন দেওয়া থাকে। প্রতিটি পাঠে শিক্ষণের গুরুত্বপূর্ণ অংশগুলোকে চিহ্নিত করে সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে। একটি পাঠ পড়া শেষে শিক্ষার্থী যাতে নিজেকে মূল্যায়ন করতে পারেন তারও ব্যবস্থা এতে রয়েছে। অর্থাৎ প্রতি পাঠের শেষে মূল্যায়ন করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন যেমন বহু নির্বাচনীমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্ন ইত্যাদি দেওয়া থাকে। এছাড়া প্রতিটি পাঠের শুরুতে পাঠের উদ্দেশ্য দেওয়া থাকে যা থেকে শিক্ষার্থীরা কি জানতে পারবে তা উল্লেখ করা থাকে। বিধায় পাঠ সামগ্রীতে দেওয়া নির্দেশনা থেকে প্রাপ্ত উপদেশনার মাধ্যমে শিক্ষার্থীরা স্বশিক্ষণ পদ্ধতিতে তাদের শিক্ষণ কাজ সহজে চালিয়ে যেতে পারেন। খ. ভর্তি নির্দেশিকা থেকে প্রাপ্ত উপদেশনা। দূরশিক্ষণ পদ্ধতিতে নির্দিষ্ট কোর্সে ভর্তির পর শিক্ষার্থীদের পাঠ সামগ্রীর সাথে একটি ভর্তি নির্দেশিকা দেওয়া হয়। এই নির্দেশিকায় ভর্তির নিয়মাবলীর সাথে প্রোগ্রামের সকল কোর্সের বর্ণনা, সেমিস্টারের সময়সীমা, মূল্যায়ন পদ্ধতি কিংবা কোন সেমিস্টার সঠিক সময়ে সম্পন্ন করতে না পারলে করণীয় বিষয় সম্পর্কে নির্দেশনা দেওয়া থাকে। ভর্তি নির্দেশিকার এসব নির্দেশনা থেকে শিক্ষার্থীরা প্রয়োজনীয় উপদেশনা পেয়ে থাকেন। গ. কোর্স চলাকালীন সময়ে উপদেশনা। দূরশিক্ষণের কোনো প্রোগ্রামে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের পাঠ সহায়ক হিসাবে পাঠ সহায়ক সামগ্রী বা মডুল দেওয়া হয়। এসব সামগ্রী হাতে পাওয়ার পর তারা সময় ও সুযোগ মতে তাদের অধ্যয়নের কাজটি চালিয়ে যান। দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীরা পাঠ সহায়ক সামগ্রীর সাহায্যে স্বশিক্ষণ পদ্ধতিতে তাদের অধ্যয়নের কাজটি চালিয়ে যেতে পারলেও শিক্ষণের ব্যাপারে তাদের অনেক সহায়তার প্রয়োজন হয়। কোর্স চলাকালীন সময়ে যাতে শিক্ষার্থীরা শিক্ষণ সহায়তা পেতে পারেন সেজন্য তারা কোনো একটি টিউটোরিয়াল কেন্দ্রের সাথে সংযুক্ত থাকেন। শিক্ষার্থীদের পাঠ সংক্রান্ত বিষয়ে সহায়তার জন্য টিউটোরিয়াল কেন্দ্রে টিউটর নিয়োজিত থাকেন। তিনি সপ্তাহে বা মাসে 1-2 বার নির্দিষ্ট সময় ওই কেন্দ্রে অবস্থান করে টিউটোরিয়াল ক্লাস নিয়ে থাকেন। শিক্ষার্থীরা টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে বা তার সাথে দেখা করে পাঠ সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোর্স চলাকালীন সময়ে এই পদ্ধতিতে শিক্ষার্থীদের পাঠ্য বিষয়ে উপদেশনা ও নির্দেশনা দেওয়া হয়। এই নিয়মে প্রতি মাসে 2 শুক্রবার শিক্ষার্থীগণ তাদের জন্য নির্দিষ্ট টিউটোরিয়াল কেন্দ্রে গিয়ে
টিউটোরিয়াল ক্লাসে উপস্থিত থেকে পাঠ সংক্রান্ত সমস্যার ব্যাপারে শিক্ষকের কাছে থেকে উপদেশ নিয়ে থাকেন। কোর্স চলাকালীন সময় নির্দেশনার আর একটি উপায় হলো শিক্ষার্থীদের পাঠ সহায়ক মডুল ছাড়াও কিছু অডিও ভিডিও ক্যাসেট দিয়ে দেওয়া হয়, যাতে বিশেষজ্ঞদের আলোচনা বা প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকে। এই ক্যাসেটগুলো শিক্ষা লাভের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করে। এর পাশাপাশি দেশের সকল শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে জাতীয় পর্যায়ে বিশেষজ্ঞদের নিয়ে রেডিও ও টেলিভিশনে শিক্ষামূলক ক্লাসের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীরা যদি নিয়মিত এই অনুষ্ঠানগুলো দেখে বা শোনে থাকেন, তবে এসব সম্প্রচার তাদের জন্য খুবই ফলপ্রসূ হয় এবং এগুলো তাদের পাঠ সংক্রান্ত অনেক সমস্যা সহজ করে দেয়। ঘ. ভ্রাম্যমাণ শিক্ষা ক্যাম্প কর্মসূচির মাধ্যমে উপদেশনা। দূরশিক্ষণে শিক্ষার্থীদের নিয়মিত উপদেশনা দেওয়া সম্ভব নয়, কারণ দূরশিক্ষণের ক্ষেত্রে নির্দিষ্ট আঞ্চলিক কেন্দ্রের অধীনে টিউটোরিয়াল কেন্দ্র বা স্টাডি সেন্টারগুলো দেশের বিভিন্ন স্থানে অবস্থান করার ফলে শিক্ষার্থীদের নিয়মিত উপদেশনা প্রদান করা অসুবিধাজনক। এতে জনবল, অর্থ, সময় ও শ্রমের বিষয় ওতপ্রোতভাবে জড়িত। সে কারণে বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে মাঝে মাঝে ভ্রাম্যমাণ ক্যাম্প কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের উপদেশনা দেওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ, ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইজিএনওইউ, গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এর কথা উল্লেখ করা যেতে পারে। আইজিএনওইউ কর্তৃপক্ষ সরাসরি কোনো ছুটির দিনে তাদের আঞ্চলিক কেন্দ্রগুলোতে একদল শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ দ্বারা শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত সমস্যা উপশমের লক্ষ্যে উপদেশনা দিয়ে থাকেন। এক্ষেত্রে বিশেষজ্ঞ দল প্রয়োজনীয় শ্রবণ দর্শনমূলক উপকরণ, অডিও ভিজুয়াল এইডস নির্ধারিত সময়ে পূর্ব নির্ধারিত স্থানে উপস্থিত থেকে উপদেশনা প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যার সমাধান করার চেষ্টা করেন। প্রযুক্তি ভিত্তিক উপদেশনা। দূরশিক্ষণে আধুনিকীকরণের একটি দৃষ্টান্ত হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। শিক্ষার্থীদের খুবই অল্প সময়ে শিক্ষা বিষয়ক সমস্যা সমাধানের ক্ষেত্রে বর্তমানে উন্নত বিশেষ এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এসব প্রযুক্তির মধ্যে রয়েছে মোবাইল ফোন, ইমেইল, ইন্টারনেট, ওয়েবসাইট, ফেসবুক, টুইটার ইত্যাদি। এক্ষেত্রে বিষয় বিশেষজ্ঞগণ অর্থাৎ শিক্ষকগণ নির্দিষ্ট সময়ে বা তার সুবিধাজনক সময়ে শিক্ষার্থীর জিজ্ঞাস্য বিষয়ে তাদের মতামত দিয়ে থাকেন। এছাড়া ভিডিও কনফারেন্স এবং মোবাইলের মাধ্যমে এসএমএস প্রদান করে শিক্ষার্থীদের প্রশাসনিক ও শিক্ষা বিষয়ক সমস্যা সমাধানের জন্য উপদেশনা দেওয়া যায়। ভিডিও কনফারেন্সের জন্য শিক্ষক পূর্বে থেকে কোনো নির্দিষ্ট সময় ঠিক করে রাখেন এবং ওই নির্ধারিত সময়ে তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের শিক্ষা বিষয়ক সমস্যার উত্তর দিয়ে থাকেন। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে এক ধরনের ভার্চুয়াল যোগাযোগ সৃষ্টির সুযোগ ঘটে। এতে করে শিক্ষক শিক্ষার্থী উভয়ের মধ্যে বিশ্বাস ও নির্ভরতার সম্পর্ক, আত্মতৃপ্তি ও আত্মবিশ্বাস গড়ে ওঠে। দূরশিক্ষণের শিখন সহায়ক হিসেবে তাদের পাঠ্য বিষয় টেলিভিশন ও রেডিওতে প্রচার করা হয়ে থাকে। পাঠ্য বিষয় উপস্থাপনের সাথে সাথে সরাসরি অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশন ও রেডিওতে শিক্ষা ও বিষয়ক উপদেশনা বিষয়ক অনুষ্ঠান পরিচালনা করা যেতে পারে। এক্ষেত্রে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সাথে প্রযুক্তি নির্ভর যোগাযোগ স্থাপন করে শিক্ষা বিষয়ক সমস্যার উত্তর পেতে পারেন। এছাড়া দূরশিক্ষণের সাথে সংশ্লিষ্ট শিক্ষকগণ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত তথ্য চিঠির মাধ্যমে সংগ্রহ করতে পারেন। চিঠির তথ্যের উপর ভিত্তি করে তারা উপদেশনার অংশ হিসেবে অনুষ্ঠান প্রস্তুত করে টেলিভিশন, রেডিও বা ইউটিউবে প্রচার করতে পারেন। এতে করে শিক্ষার্থীরা তাদের সুবিধামতো সময়ে এসব অনুষ্ঠান পর্যবেক্ষণ করে তাদের অনেক সমস্যার উত্তর পেতে পারেন। এখানে একটি কথা বলা প্রয়োজন যে দূরশিক্ষণে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে প্রত্যক্ষ যোগাযোগের কোনো সুযোগ নেই। এক্ষেত্রে উপরিল্লিখিত প্রযুক্তি পদ্ধতিগুলো শিক্ষক শিক্ষার্থীদের যোগ করে। সবশেষে বলা যায়, দূরশিক্ষণে শিক্ষার্থীর বিভিন্ন সমস্যার সমাধানের ক্ষেত্রে উপদেশনা ও নির্দেশনার বেশ গুরুত্ব রয়েছে। যেহেতু দূরশিক্ষণ পদ্ধতিতে প্রচলিত শিক্ষণ পদ্ধতির মতো উপদেশনা দেওয়া সম্ভব হয় না, সেহেতু দূরশিক্ষণের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিগণ এ পাঠে আলোচিত পদ্ধতিগুলো শিক্ষার্থীদের শিক্ষা বিষয়ক উপদেশনা দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। শিক্ষার্থীরা এসব পদ্ধতি হতে প্রাপ্ত উপদেশনার মাধ্যমে তাদের শিক্ষণ পদ্ধতির সাথে সহজেই সঙ্গতি বিধান করতে সক্ষম হবে। পাঠোত্তর মূল্যায়ন ৯-৩। বহুনির্বাচনী প্রশ্ন ১।
ঘরে বসে শিক্ষা গ্রহণের পদ্ধতিকে বলা হয়? দূরে ঘরে বসে শিক্ষা গ্রহণের পদ্ধতিকে বলা হয় একের গ দূরশিক্ষণ। বা দূরে বসে শিক্ষা গ্রহণ পদ্ধতিকে বলা হয় দূরশিক্ষণ। ২. দূরশিক্ষণ হলো এক ধরনের ক স্বশিক্ষণ প্রক্রিয়া। ৩. দূরশিক্ষণের নিচের কোনটির উপস্থিতি নেই? খ শিক্ষার্থীর মাঝে প্রত্যক্ষ সংযোগ। ৪. দূরশিক্ষণে শিক্ষকের অবস্থান কোথায় থাকে? পর্দার অন্তরালে। খ সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন। ১. দূরশিক্ষণের সংজ্ঞা দিন। ২. দূরশিক্ষণে উপদেশনা দেওয়ার পদ্ধতিগুলোর নাম লিখুন। ৩. দূরশিক্ষণ পদ্ধতিতে সাধারণত কয় ধরনের উপদেশনা দেওয়া হয়? ৪. প্রযুক্তি ভিত্তিক উপদেশনা কি? রচনামূলক প্রশ্ন। ১. দূরশিক্ষণ কি? দূরশিক্ষণের সুবিধাগুলো লিখুন। ২. দূরশিক্ষণের অসুবিধাগুলো উল্লেখ করুন। ৩. দূরশিক্ষণে উপদেশনার গুরুত্ব ব্যাখ্যা করুন। ৪. দূরশিক্ষণে কি কি উপায়ে উপদেশনা দেওয়া যায় আলোচনা করুন। ৫. কোর্স চলাকালীন সময়ে শিক্ষার্থী কিভাবে শিক্ষা বিষয়ক উপদেশনা পেতে পারে বর্ণনা করুন। ৬. প্রযুক্তি ভিত্তিক উপদেশনা দেওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা করুন। প্রযুক্তি ভিত্তিক উপদেশনার কি ধরনের সুবিধা রয়েছে? সহায়ক পাঠ গোবিন্দচন্দ্র দেব, তত্ত্ববিদ্যার সার, ঢাকা ১৯৬৬। জি.ডব্লিউ. কানিংহাম, প্রবলেম অফ ফিলসফি, লন্ডন 1965। এ. মাতিন, অ্যান আউটলাইন অফ ফিলসফি, ঢাকা 1968। জি.টি.ডব্লিউ. প্যাট্রিক, ইন্ট্রোডাকশন টু ফিলসফি, নিউ ইয়র্ক 1935। বি. রাসেল, বার্ট্রান্ড রাসেল, হিস্টরি অফ ওয়েস্টার্ন ফিলসফি, লন্ডন 1962। ডক্টর আব্দুল হাই ঢালী, বাংলাদেশ দর্শন, মিতা ট্রেডার্স, প্রথম প্রকাশ ১৩৯৪, ঢাকা, চট্টগ্রাম। আমিনুল ইসলাম, প্রাচীন ও মধ্যযুগের পাশ্চাত্য দর্শন, দ্বিতীয় সংকলন, ঢাকা 1984। এ.সি. ইউইং, দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেনস অফ ফিলসফি, লন্ডন 1938। জি.ডব্লিউ. কানিংহাম, প্রবলেমস অফ ফিলসফি, লন্ডন 1965। ৩. দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেনস অফ ফিলসফি, লন্ডন 1938। ইমানুয়েল কান্ট, ক্রিটিক অফ পিওর রিজনস, ডক্টর আমিনুল ইসলাম, মুসলিম দর্শন ও সংস্কৃতি। হ্যারল্ড এইচ. ইটুস, লিভিং গেজেস ইন ফিলসফি, নিউ ইয়র্ক 1993। অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, নিউ ইয়র্ক 1965। জি.টি.ডব্লিউ. প্যাট্রিক, ইন্ট্রোডাকশন টু ফিলসফি, লন্ডন 1961। বার্ট্রান্ড রাসেল, দি প্রবলেমস অফ ফিলসফি, লন্ডন 1951। আব্দুল মতিন, অ্যান আউটলাইন অফ ফিলসফি, ঢাকা 1968। মতিউর রহমান, সাবেকি ও প্রতীকী যুক্তিবিদ্যা, ঢাকা 1988। এ. মাতিন, অ্যান আউটলাইন অফ ফিলসফি, ঢাকা 1968। জে. হসপার্স, অ্যান ইন্ট্রোডাকশন টু ফিলসফিক্যাল অ্যানালাইসিস, ইন্ডিয়ান এডিশন, নিউ দিল্লি 1977। বার্ট্রান্ড রাসেল, অ্যান ইনকোয়ারি ইন্টু মিনিং অ্যান্ড ট্রুথ, লন্ডন 1951। জে. আয়ার, ল্যাঙ্গুয়েজ, ট্রুথ অ্যান্ড লজিক, লন্ডন 1967। গোবিন্দচন্দ্র দেব, তত্ত্ববিদ্যার সার, ড. 1966। আই কান্ট, ক্রিটিক অফ ফলস রিজনস, পৃষ্ঠা 270। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হোসনে আরা শাহেদ সম্পাদিত সূচিপত্র প্রকাশনা। মূল্যবোধ ও মানবতা, ভূমিকা, ডক্টর আমিনুল ইসলাম, সম্পাদনা শহীদুল ইসলাম, মওলা ব্রাদার্স। শিক্ষার ইতিহাস, অধ্যাপক মোহাম্মদ মমিনুল্লাহ, এডুকেয়ার পাবলিকেশনস। বাংলাদেশ দর্শন, নূরনবী আইডিয়াল লাইব্রেরি, ঢাকা। বাংলাদেশ শিক্ষা, প্রফেসর ডক্টর শেখ আমজাদ হোসেন, মোহাম্মদ মুজিবুর রহমান, প্রভাতী লাইব্রেরি, ঢাকা। যেতে হবে বহুদূর, ঐতিহাসিক শিক্ষা দিবস, লক্ষ্য অর্জনে যুগান্তকারী সাফল্য, নুরুল ইসলাম নাহিদ, প্রকাশক শিক্ষা মন্ত্রণালয়। বাংলাপিডিয়া, বাংলাদেশ জাতীয় বিজ্ঞান কোষ। ট্রাইডার, এ. বি. জিওথালস, জি. আর. সলোমন, টি. আর.
Kavanagh, R.D. 1983, Psychology, Scott Forman and Co. USA. Ras, J.C. 1984, Psychology, The Personal Science, Watchshot Publishing Company. Morgan, T.C.T. King, R.A. Weiss, J.R. and Skopler, J. 19. Introduction to Psychology, McGraw-Hill. Baskists, W. and Jarving, T.W. 1990, Psychology, Scott Forsman, Little Brown, Higher Education, Marzel, B. 1998, Instructional Design and Learning Theory, retrieved at www // usask.ca 802 papers /marzel /brenda.html access date 24 August 2016 হক মৌনা এবং হোসেন শাহ 2015 শিক্ষায় জ্ঞান বিকাশ তত্ত্ব পিয়াজে ভিগোটস্কি ব্রুনার এবং ব্রেনারের জ্ঞানীয় মতবাদ বিশ্ব সাহিত্য ভবন ঢাকা থর্নডাইক E.L. 1898 Animal Intelligence An experimental study of the associative processes in animals. Psychological monographs. General and Applied. 2 4 I 109. Maslow, A.H. 1954. Motivation and Personality. New York, Harper and Row. Maslow, A.H. 1954. The Further Research of Human Nature. New York, Viking Press. Seisler, R.S. 1998. Children's Thinking, 3rd edition. Upper Saddle River, N.J. Erlbaum. Seisler, R.S. 2001. Cognition, Instruction, and Quest for Meaning in S.M. Carver and Large. Its Cognition and Instruction, Mahwah, N.J. Erlbaum. Atkinson, R.C. and Schifrin, R.M. 1968. Human Memory, a Proposed System and its Control Processes. In K.W. Spence and J.T. Spence, eds. The Psychology of Learning and Motivation, Volume 2, San Diego Academic Press. Bartlett, 2001. Personal Conversation, Richardson, P.H. Department of Psychology, University of Texas Dallas. Scatters, D.L. 2000. Memory Systems in A. Kasdin edition. Encyclopedia of Psychology, Washington, D.C. and New York American Psychological Association and Oxford University Press. Santrock, J.W. 2006. Classroom Update Preparing for Praxis PM and Practice, Educational Psychology, 2nd edition, McGraw-Hill, New York. Presley, M. Gorkowski, J.G. and Snyder, W. 1989. Good Information Processing, What it is and what education can do to promote it. International Journal of Educational Research, 13, 857 to 867. Snyder, W. and Presley, M. 1997.
Memory Development Between 2 and 20, second edition. Mahua, M.J. Elbaum, Brunner, J.S. 1960. The Process of Education, London, Harvard University Press. Wood, P. Brunner, J.S. and Ross, P. 1976. The Role of Tutoring in Problem Solving, Journal of Child Psychology and Psychiatry and Allied Disciplines, 17 to 89 to 100. Brashki and Says, J. 2001. The Use of Embedded Scaffolds with Hypermedia Supported Student-Centered Learning, Journal of Education, Multimedia and Hypermedia, 10 4, 333 to 356. Harpe and Gallimore, 1988. Arousing Minds of Life, Teaching, Learning and Schooling in Social Context, Cambridge, Cambridge University Press. Vygotsky, L. Hanfman, Hacker G. Kozuli, A. 2012, Thought and Language. Revised and Extended Edition, The MIT Press. Thanks for patient listening. Jazakumullahu khairan.